আচ্ছা ভাইয়া, আমাদের স্টেডিয়াম ডিজাইনের বেলায় মোস্টলি দেখা যায় যে আসলে বছরের বেশিরভাগ সময় অ্যাপ্রক্সিমেটলি যদি বলি ৩০০ দিনের মতো কোনো কাজে লাগে না। তো বাকি যে এই যে মেজর সময়টা এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগছে না। তো তখন কি ওইটা আপনারা কমিউনিটির সঙ্গে রিলেট করে অন্য কোনো পারপাসে কি ওইটার কোনো ব্যবহার মাথায় রাখেন নাকি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আমাদের দেশের জন্য একেবারে উপযুক্ত একটা কোশ্চেন, বিকজ আমাদের দেশে এবং আমাদের এই সাবকন্টিনেন্টই একমাত্র গভর্নমেন্ট থেকে স্টেডিয়ামগুলো প্রোভাইড করে, যে কারণে এর কোনো বাপ মা থাকে না আর কি। খেলার হয়ে গেলে পরে ইভেন পরিষ্কারও করার লোক অনেক পরে আসে। অ্যাক্টিভিটি থাকলে কোনো মেনটেন্যান্সটা ভালো হয়। আর হঠাৎ করে মনে করো যে 3 মাস পরে খেলা হইলো, দেখা গেল যে দর্শকরা এসে দেখা গেল যে কোনো বাথরুমই কাজ করে না। কিন্তু যে যদি সপ্তাহে 2-3 ব্যবহার হতো তাহলে কিন্তু এগুলো প্রত্যেকটাই মেনটেন হইতো। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। আমরা একটু জানতে চাই, আপনি যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা ডিজাইন করেছেন, ওইটা তো একদম পাহাড়ের গা ঘেঁষে পাহাড়কে কনসিডার করে, সেই বেলায় যে আপনি এত নেচার সেন্ট্রিক একটা কাজ করেছেন, তখন আপনার কনসেপ্টটা কি ছিল? আসলে এই কথাটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি যে আসলে আমাদের দেশের যে স্টেডিয়ামগুলো ইতিপূর্বে হতো একই ডিজাইন রিপিট করতো, মানে সেম ডিজাইন। এটা ঢাকা হলে কি, বগুড়া হলে কি, কুমিল্লা হলে কি, আর সিলেট হলে, রাইট, সেটার যে কনটেক্সটটা সেটাকে কনসিডার করা হতো না। যখন আমি মিরপুর স্টেডিয়াম করতে যাই তখন আমার মধ্যে একটা চিন্তা হয়েছে যে এটা হোম অফ ক্রিকেট। যখন আমি সিলেটে যে দেখলাম যে ওখানে ব্যাপারটা ভিন্ন, সেটিংসটাই এমন ভিন্নতা দাবি করে, চারিদিকে পাহাড়, এই পাহাড়ের ঢালের মধ্যে স্টেডিয়ামটা অবস্থান এবং এক পাশ থেকে একটা পাহাড়ের একটা অংশ দেখা যায়। তো আমাদের যে গতানুগতিক ডিজাইনটা আছে সেটাতে গ্যালারিটা কন্টিনিউ হয়ে যাওয়া ছিল এবং এই পাহাড়টা ঢেকে যেত। তা আমি সেটাকে আটকালাম, আমি বললাম না, এখানে আর গ্যালারি করবো না। তারপরে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে এই আর কাজটা করলাম। সো এটাকে অনেকেই তাৎক্ষণিকভাবে নাম দিয়েছিল গ্রিন গ্যালারি স্টেডিয়াম। ওয়েলকাম টু দ্য আর্কিটক, প্রেজেন্টেড বাই আরকে সিরামিক। আমি স্থপতি জান্নাত জুই আপনাদের সাথে আছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আর্কিটেক্ট মাসুদুর রহমান খান, হু ইজ দ্য প্রমিনেন্ট আর্কিটেক্ট অফ বাংলাদেশ, অ্যান্ড ওনার স্পেশালাইজেশন হচ্ছে মেজর ল্যান্ডমার্ক আর্কিটেকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারে। ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আপনি এরকম একটা ডিফিকাল্ট প্রফেশন কেন চুজ করেছেন? না, প্রফেশনালটা ডিফিকাল্ট না তো। আচ্ছা, আপনার কাছে আমার কাছে খুবই ইজি মনে হয়েছে, কারণ আমি ছোটবেলা থেকেই আঁকাঝুঁকা করতাম এবং ইনফ্যাক্ট আর্কিটেক্ট হওয়ার আগেও প্রফেশনালি হোক বা শখের বসে হোক আমি এই জাতীয় কাজগুলো করতাম স্টুডেন্ট লাইফ থেকে, স্কুল লাইফ থেকে। কিরকম ধরনের কাজ করতেন? যেমন ধরো কোথাও কোনো একটা অনুষ্ঠান হলে তার গেট টেটটা সাজিয়ে দিতাম কিংবা এনভায়রনমেন্টটা গোছাতাম। এগুলা তো আমি স্কুল লেভেল থেকে করতাম। এমনকি আমার একটা স্মৃতি আছে যে যখন বাংলাদেশে মেলবোর্ন ক্রিকেট ক্লাব এখানে সিরিজ খেলতে এলো, তখন ঢাকা, চিটাগং এবং ময়মনসিংহ 3টা জায়গায় ওরা খেলা হয় আর কি। তো তখন ময়মনসিংহে যে যখন হয় সে কারণে একটু ডেকোরেট করার জন্য ওরা প্ল্যান করে। তখন আমি জাস্ট মেট্রিক পরীক্ষা দিয়েছি, তখন আমাকে দায়িত্ব দেয় প্রফেশনালি। এটা আমার প্রফেশনালি প্রথম কাজ। আচ্ছা, যে এই শহরে ঢোকার মুখে একটা গেট আর স্টেডিয়ামে ঢোকার সময় একটা গেট, এই মাঝখানে একটা গেট, এই 3টা গেট করে দিতে আর কি ওদেরকে ওয়েলকামিং করার জন্য। তো ওইটা ওই সময়ে করেছি। তো তখন তো আমি আর্কিটেক্ট নাই। ইভেন কি ইন্টারেস্টিং, আর্কিটেক্ট যে একটা প্রফেশন আছে সেই সময় আমি জানতামও না। ওকে, তার মানে আসলে আর্কিটেকচারে পড়া বা আর্কিটেক্ট হওয়া এটা আপনার কাছে খুবই সহজাত ছিল। অবশ্যই আমি বলবো। এবং আমরা আপনাকে জানি অ্যাজ আ মানে স্পোর্টস আর্কিটেকচার বলতে বাংলাদেশের নাম্বার 1-এ আসলে আপনার নামই আসে। তো সেই জায়গায় আপনি আসলে যখন আর্কিটেকচার ইভেন পাসও করেননি, আর্কিটেক্ট সম্পর্কে কিছুই জানেন না, তখন পর্যন্ত আপনি স্টেডিয়ামের গেট ডিজাইন করে ফেলেছেন। ওয়ান্ডারফুল। আমরা একটু জানতে চাই, আপনি যে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা ডিজাইন করেছেন, ওইটা তো একদম পাহাড়ের গা ঘেঁষে পাহাড়কে কনসিডার করে, সেই বেলায় যে আপনি এত নেচার সেন্ট্রিক একটা কাজ করেছেন, তখন আপনার কনসেপ্টটা কি ছিল? আসলে এই কথাটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি যে আসলে আমাদের দেশের যে স্টেডিয়ামগুলো ইতিপূর্বে হতো একই ডিজাইন রিপিট করতো, মানে সেম ডিজাইন। এটা ঢাকা হলে কি, বগুড়া হলে কি, কুমিল্লা হলে কি, আর সিলেট হলে, রাইট, সেটার যে কনটেক্সটটা সেটাকে কনসিডার করা হতো না। তো আমার সবসময় একটা, যখন আমি মিরপুর স্টেডিয়াম করতে যাই
তখন আমার মধ্যে একটা চিন্তা হয়েছে যে এটা হোম অফ ক্রিকেট, মানে অর্থাৎ ন্যাশনাল 1 নাম্বার ক্রিকেট স্টেডিয়াম। তো ওটাকে আমি একটা চিন্তা করলাম ব্র্যান্ডিং কিভাবে করা যায়, বা এটাকে ডিফারেন্ট কালারের একটা এনভায়রনমেন্ট কিভাবে নিয়ে আসা যায়, সেটা গ্রিন এবং রেড বা অরেঞ্জের মতো একটা মানে বাংলাদেশের একটা ফ্লেভার নিয়ে আসা, এটা চেষ্টা করলাম। এরকম যে কোনো একটা স্টেডিয়াম নিয়ে কাজ করতে গেলে আমি ভাবি ডিফারেন্ট চিন্তা করা, যে ওই মানে এই খেলাটা এবং কনটেক্সটটা, মানে এই স্টেডিয়ামটা কি দাবি করে, কি কালার দাবি করে বা কি ডিজাইন দাবি করে, সেই জিনিসটা আমি ভিতরে ভিতরে চিন্তা করি। আচ্ছা, তো এরকম আমি যে কথাটা বলছিলাম যে গভর্নমেন্টের কাজগুলো যখন ওরা করতেছিল গতানুগতিকভাবে, সব স্টেডিয়াম ওরা বলতো যে ডিভিশনাল ক্রিকেট স্টেডিয়াম, সব জায়গাতে নাম ডিভিশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ডিজাইনও একই, ওইটা জাস্ট রিপিট করে। তো আমি ওখান থেকে ওদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করলাম। আবার ওদের ফিও কিন্তু খুব কম, মানে ওই যে কাজ করতে হয় না, তো যেহেতু একই জিনিস ওরা বারবার করতেছে। তো আমি সেখান থেকে বের করতে যেয়ে কিছু এফোর্ট দিতে হয়েছে এক্সট্রা, এবং এফোর্ট দেওয়ার পরে ওদের চোখ খুলছে। অনেকেরই কর্তা ব্যক্তি যারা ছিল তারা বলতেছিল যে সামথিং ডিফারেন্ট, এরকম তো হওয়া উচিত। এরপর থেকে কিন্তু একটু আর্কিটেকচার মানে স্টেডিয়ামের মধ্যে বা স্পোর্টস আর্কিটেকচার মধ্যে কিছুটা আর্কিটেকচার ক্রিকেটের মধ্যে ঢুকলো, মানে না হলে কিন্তু ওরা এটা ইনফ্রাস্ট্রাকচার হিসেবে মানে আর্টিস্টিক ছিল না তার মধ্যে, সেটাই কোয়ালিটি। তো যখন আমি সিলেটে যে দেখলাম যে ওখানে ব্যাপারটা ভিন্ন, যে ওখানে সেটিংসটাই এমন যে এটা একটা ভিন্নতা দাবি করে, চারিদিকে পাহাড়, এই পাহাড়ের ঢালের মধ্যে স্টেডিয়ামটা অবস্থান, এবং এক পাশ থেকে একটা পাহাড়ের একটা অংশ দেখা যায়। তো আমাদের যে গতানুগতিক ডিজাইনটা আছে সেটাতে গ্যালারিটা কন্টিনিউ হয়ে যাওয়া ছিল, এবং এই পাহাড়টা ঢেকে যেত আর কি। তা আমি সেটাকে আটকালাম, আমি বললাম না, এখানে আর গ্যালারি করবো না, কারণ এখানে আমরা ইয়াটাকে দেখাতে চাই, পাহাড়টাকে দেখাতে চাই। আর অন্যদিকে গ্যালারি আরো উঁচু করলাম, মানে বরঞ্চ মানে ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য আমরা ডবল গ্যালারি করলাম। সেটা করতে পারি, কিন্তু মানে রিকোয়ারমেন্ট ঠিকই ফুলফিল হলো, কিন্তু আবার ওখানে আপনি নেচারটাকে রক্ষা করে রেখে দিলাম। তারপরে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে এই আর কাজটা করলাম। সো এটাকে অনেকেই তাৎক্ষণিকভাবে নাম দিয়েছিল গ্রিন গ্যালারি স্টেডিয়াম। অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল, ভেরি অ্যাপ্রিশিয়েটিং অ্যাকচুয়ালি। আপনি ন্যাশনাল স্টেডিয়াম রেনোভেট করেছেন, এবং সেই রেনোভেশনের সময় আপনাকে অবশ্যই এটাকে মডার্ন আইসিসি এবং ফিফা স্ট্যান্ডার্ডে করতে বলা হয়েছিল। তো ওই স্ট্যান্ডার্ড ফুলফিল করার জন্য আপনাকে কি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করতে হয়েছিল? এই স্টেডিয়ামটি বেলায় ভিন্ন, কারণ হচ্ছে এটা একটু অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী স্টেডিয়াম, এবং এটা সবচেয়ে পুরনো বড় স্টেডিয়াম বা জাতীয় স্টেডিয়াম বললে যেটা বোঝায় বাংলাদেশের, সেটা এটাই। এবং এটা আমাদের অনেক ঐতিহ্যবাহী বলে এটা আসলে ভেঙে ফেলার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু আমি সেটা আমাদের বাদশা দিই আর কি। আমি বলি যে না, স্টেডিয়ামটা আমাদের একটা ঐতিহ্য, এবং এই ডিজাইনও এমনভাবে মানে একেবারে দৃষ্টিকটু না, মানে এটার অনেক কিছু ভালো আছে, এবং সে কারণেই এটা এর আগে বোধহয় 2বার সংস্কার করা হয়। তো ডিফিকাল্টিজের মধ্যে ওই করা যে স্ট্রেংথেনিং পয়েন্টটা, মানে আমি যে একটা ডিজাইন করব, সেখানে আমার মূল ইস্যুটা ছিল এটাকে ড্রাস্টিক চেঞ্জ আনা, একটা কিছু শেড টেড দিয়ে। তো শেড প্রোভাইড করতে গেলে একটা ওয়েটের ব্যাপার আছে। তো তখন আমি চিন্তা করলাম যে এটা করা যায় কিভাবে। তো তখন আমি স্ট্রেংথেনিংটা দেখলাম, তখন আমাদের সদ্যীয় মানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্যার আমাদের শামীমুজ্জামান বসুনিয়া, উনি ওই আগের সংস্কার কাজে ছিলেন। তা তার কাছ থেকে আমি জেনে নেই যে আমি যে কিছু যদি করতে হয় এবং খুব লাইট স্ট্রাকচারে করি, তাতে কি অসুবিধা হবে কিনা। তো উনি মোটামুটিভাবে সায় দিয়েছেন এবং দেখিয়েছেন বই ঘাটাঘাটি করে ওনারা কি কি সংস্কার করেছেন ইতিপূর্বে। তা আমাকে ডিফিকাল্টিজের মধ্যে আমি যখন ডিজাইন করতে যাই, যখন মন্ত্রীরা দেখে বা এই জাতীয় সচিব মন্ত্রী এরা যখন দেখে আমলারা, তখন ওরা প্রথমেই কয়ে এত বড় স্ট্রাকচার, এটা ভেঙে উড়িয়ে নিয়ে যাবে, মানে ভেঙে পড়ে যাবে হুড়মুড় করে, এইসব কথাবার্তা। তা আমার মাথায় তো ওইটা কাজ করে না, কারণ আমি তো জানি যে এটার ওয়েট লেভেলটা কী হবে যে আর্কিটেক্ট, এবং অলরেডি আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কিছুটা মানে স্যারের সঙ্গে আলোচনা করেছি, উনি স্ট্রেংথেনিংয়ের জন্য কিছু সাজেশনও দিয়েছেন আমাকে। তো এখানে মূল বিষয়টা হলো আমি এটার ওয়েটটা কমানোটা ব্যাপারটা ছিল ইম্পর্টেন্ট, বাট শেডটা যাতে কাভারটা বেশি হয়। হ্যাঁ,
তার মধ্যে আর্কিটেকচারাল বিষয় যেটা আগে বলেছিলাম যে ব্র্যান্ডিং, আমি এখানে একটু কালার নিয়ে ব্র্যান্ডিং করেছি, রেড কালারটাকে হাইলাইট করেছি, পুরো স্টেডিয়ামটা একটা রেড ভাইব আছে আর কি। বা আমাদের এই স্টেডিয়াম রক্ষার জন্য আপনার অবদান অনস্বীকার্য। ভাইয়া আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে যে স্টেডিয়ামে খেলা হয় বা অন্য দেশে তো আমাদের দেশে যে পরিমাণ রেইনফল, মানে তো উথাল পাথাল বৃষ্টি, তো এই বৃষ্টিটাকে কনসিডার করে আপনার ড্রেনেজ সিস্টেম বা রুফিং সিস্টেমটা আপনি কিভাবে করেন? দুইটা জিনিস আছে, একটা হলো যে খেলার জন্য মাঠের ড্রেনেজ সিস্টেম, আর একটা হলো দর্শকদের জন্য গ্যালারিতে ড্রেনেজ সিস্টেম। রাইট। দুইটার মধ্যে আমাদের গুরুত্ব হলো খেলার জন্য মাঠের ড্রেনেজটা, কারণ দর্শকদেরকে প্রায়োরিটিটা অনেক পরে দেওয়া হয় আইসিসি স্ট্যান্ডার্ডে। তো এখানে আবার খেলা টু খেলা ভেরি করে, যেমন ফুটবলের ক্ষেত্রে আমাদের মাঠের ব্যাপারটা অত না ভাবলে হয়, কারণ আপনি জানেন যে বৃষ্টির দিনও এখানে খেলা হয়। হ্যাঁ, কাদার মধ্যে তো ছোটবেলায় খেলতো আমাদের ভাইরা। এখনো বিদেশে বৃষ্টি হলে বরফ হ্যাঁ। পড়লেও খেলা হতে থাকে। তো আর কিন্তু ক্রিকেটের ব্যাপারে এটা খুবই সেন্সিটিভ, এবং আমাদের নিয়ম হলো, আইসিসি স্ট্যান্ডার্ড হলো যে 15 থেকে 20 মিনিটের মধ্যে যত হেভি বৃষ্টি হোক না কেন মাঠ যাতে আবার খেলার উপযোগী করে ফেলা যায় আর কি। মানে ওই যে আপনি দেখে থাকবেন যে পুরো মাঠের মধ্যে কাভার দিয়ে ফেলে গ্রাউন্ডস কর্মীরা, যাতে বৃষ্টির পানি ওই জায়গাগুলোতে এফেক্টেড না করে, এবং যত বৃষ্টি হোক বাইরে ঘাসের দিকে চলে যায়, মানে বাইরের দিকে বৃষ্টির পানিটা চলে যায়। কিন্তু এটার ভিতরে একটা গল্প আছে আর কি। ভিতরে গল্পটা হলো কনস্ট্রাকশন। মনে হয় যে একটা মাঠ মানে মাটি আর ঘাস, আসলে তা না। এই ক্রিকেট মাঠ অনেক এক্সপেন্সিভ একটা মাঠ, সেটা মানে যারা কাজে ইনভলভ না তারা এটার কিছুই হয়তো তেমন কিছু জানে না। আচ্ছা, এটার নিচে আপনার প্রায় 2.5 ফিট পর্যন্ত জায়গা নিয়ে এটার প্রিপারেশন করা হয়। মাটি শুধু উপরে ঘাস না, নিচে 20 ইঞ্চির মতো পাথর থাকে, তারপরে মোটা বালি, চিকন বালি, এভাবে লেয়ার লেয়ার সাজানো থাকে। তার নিচে থাকে পারফোরেটেড পাইপ, যেটা স্পাইডার ওয়েবের মতো সারা মাঠ ছড়ানো। এবং এই স্পাইডার ওয়েব পাইপটা স্পাইডার মানে ডিজাইনে, মানে আপনার প্যাটার্নে পাইপ যে করা হয়, কম্পোজ করা হয়, তার উপরিভাগে পারফোরেটেড করা হয় পাইপের সবগুলা। তো বৃষ্টি পানি পড়লে অটোমেটিক্যালি পানি যেটা সোক করে, সেটা এমনভাবে মাটিগুলা সেট করা হয় যাতে ওই পাথর দিয়ে অটোমেটিক্যালি যেভাবে ফিল্টার হয় না, আমাদের যে ফিল্টারিং যে পানির সিস্টেমটা, ঠিক একই সিস্টেমে পানিটা চলে যায় পাইপে, মানে একটা অংশ, মেজর অংশ। এই পাইপে পানিটা একদম এন্ডে যে বড় ড্রেনেজ থাকে সেখানে দ্রুত চলে যায়, যে কারণে ওখানে কাদা ব্যাপারটা হয় না আর কি। এবং মাঠটা ওই আলটিমেটলি 20 মিনিটের মধ্যে শুকিয়ে আবার খেলতে পারে, সেটা হয় আর কি। তবে এটা খুব সংক্ষেপে বললাম, এটার পিছনে আরো অনেক কিছু আছে। অবশ্যই, নিশ্চয়ই। ভাই আরেকটা জিনিস, আপনি তো বিদেশেও স্টেডিয়াম ডিজাইন করেছেন, গোয়া ইনডোর অ্যান্ড হকি স্টেডিয়াম। তো ওইখানের স্টেডিয়াম ডিজাইন এবং বাংলাদেশের স্টেডিয়াম ডিজাইনের মধ্যে আপনি কি কোনো কালচারাল অথবা আর্কিটেকচার অ্যাপ্রোচের কোনো কম্প্যারিজন করতে পারেন নাকি? কালচারাল তো একদমই না, কারণ স্পোর্টসের ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবী এক। হ্যাঁ, মানে এমন একটা একই ভাষা, language। স্পোর্টসের ল্যাঙ্গুয়েজটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, আমি যদি এখন যে ওই সেই ঘানাতে যায় যদি বলি যে ক্রিকেটে খেলতে হবে, আমি কথা না বলে ওদের সঙ্গে আরামে খেলে আসতে পারবো। ইউনিভার্সাল, সো দ্যাট স্পোর্টস ভেরি ইউনিভার্সাল এবং তার ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইউনিভার্সাল। সো আমি যখন কাজ করতে গেছি, এটা তো খুবই দূরে না, কাছেই, কারণ গোয়া ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়ার যে কালচারটা, গভর্নমেন্টের যে কালচারটা, যেহেতু আমাদেরও ব্রিটিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসা, ওদেরও ব্রিটিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসা, আমি সেই মামলা মতো মনে হয়েছে। হ্যাঁ, আমার কাছে কোনো ডিফারেন্স তেমন একটা মনে হয়নি। তবে গোয়ার মাটিটা একটু ভিন্ন, আর গোয়ার মানুষগুলাও ভিন্ন, খুবই একটু সহজ সরল মানুষ। আচ্ছা, একটু ডিফারেন্ট, কিন্তু নট আনলাইকলি উইথ ইন্ডিয়া, মানে কালচারালি ডিফারেন্ট। আমাদের ওদের ধর্মটা একটু ভিন্ন। হ্যাঁ, ওইটাতে ডিজাইনে কোনো এফেক্ট পড়ে না, কারণ ডিজাইন করার সময় আমি যখন হকি স্টেডিয়ামটা করেছি তখন তাদের রিকোয়ারমেন্টসকে প্রায়োরিটি দিয়েছি, যে তাদের ক্যাপাসিটি এখানে কতজন দর্শক খেলতে পারবে সেটাকে। আর যখন ইনডোর করেছি সেটাও তো একই, কাছাকাছি, শুধুমাত্র মাস্টার প্ল্যানে আমি আমার লোকেশনটা বসিয়েছি যে এখানে হইলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো আর্কিটেক্ট হিসেবে এটা তো আমাকে করতেই হবে। হ্যাঁ, জেনারেল প্র্যাকটিস।
তো আমার কাছে ওই দেশ বলে স্পেশাল কিছু মনে হয়, আলাদাভাবে কিছু মনে হয়। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা ডিফিকাল্ট জিনিস যেটা আমরা দেখি যখন স্টেডিয়ামে মানুষ খেলা দেখতে যায়, দেখা গেল যে অ্যাপ্রক্সিমেটলি 25,000 ফ্যান, ফুটবল বা ক্রিকেট ফ্যান ওরা একসঙ্গে ঢোকে আবার একই সঙ্গে বের হয়। এই যে এন্ট্রি এক্সিট নিয়ে একটা হেভি ডিউটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ, সেইটার টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলো কি কি? হ্যাঁ, এটা কিন্তু একটা নিয়ম আছে, যেমন আচ্ছা। ফুটবলে কিংবা ক্রিকেটে দুইটা ক্ষেত্রেই কাছাকাছি। যেমন আমি যখন এন্ট্রি হবে তখন এটা খুব টাইটলি হয়, মানে ওই যে টার্ন স্টাইল সিস্টেম, টিকিট পাঞ্চ করে। বিদেশে কিন্তু ইন্টারন্যাশনালি এখন প্রত্যেকটা স্টেডিয়ামই আমি যেভাবে মেট্রোতে ঢুকি না, ঠিক সেম। আচ্ছা, মানে কিউআর কোড বা মোর ইলেকট্রনিক। হ্যাঁ, মোর ইলেকট্রনিক কার্ড, অনেক সময় কার্ড থেকে কার্ড পাঞ্চ করে, যারা মেম্বার তারা কার্ড পাঞ্চ করে ঢুকে। তো সেটাতে দুইটা লাভ আছে, একটা হলো কাউন্ট হয় সিটটা, এটা একটা ব্যাপার, আর সিকিউরিটি চেক হয়। কিন্তু বের হওয়ার সময় তো কোনো কিছু প্রয়োজন হয় না, সাথে একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা আপনি যেটা বললেন যে ইয়েটা ওই মব, মানে হিউজ মব, অনেক সময় অ্যাক্সিডেন্টাল কিছু হইতে হয় কিনা। সেই কারণে তখন করা হয় কি, এক্সিট বলে কিছু ডোর তৈরি করা হয়, ওকে, মানে দ্রুত ইয়ে হয়ে যাওয়ার জন্য, মানে নিয়ম আছে যে এত মিনিটের মধ্যে যাতে সবাই বের হয়ে যেতে পারে। এত মিনিট, ইভেন স্টেডিয়ামের মধ্যে থেকে যদি কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটে, লাইট যেমন ফায়ার বা আগুন বা কোনো মারামারি, সেক্ষেত্রে স্টেডিয়ামটা এভাকুয়েট করার জন্য এক্সিট গেট আলাদাভাবে থাকে বড়, মানে যাতে খুব দ্রুত বের হয়ে যেতে পারে। সেই ডিজাইন কনসিডারেশন আমাদের ডিজাইনে থাকতে হয়। রাইট। আচ্ছা ভাইয়া, আমাদের স্টেডিয়াম ডিজাইনের বেলায় মোস্টলি দেখা যায় যে আসলে বছরের বেশিরভাগ সময় অ্যাপ্রক্সিমেটলি যদি বলি 300 দিনের মতো কোনো কাজে লাগে না। হ্যাঁ, তো বাকি যে এই যে মেজর সময়টা, এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার কাজে লাগছে না, তো তখন কি ওইটা আপনারা কমিউনিটির সঙ্গে রিলেট করে অন্য কোনো পারপাসে কি ওইটার কোনো ব্যবহার মাথায় রাখেন নাকি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমাদের দেশের জন্য একেবারে উপযুক্ত একটা কোশ্চেন, বিকজ আমাদের দেশে এবং আমাদের এই সাবকন্টিনেন্টেই একমাত্র গভর্নমেন্ট থেকে স্টেডিয়ামগুলো প্রোভাইড করে, যে কারণে এর কোনো বাপ মা থাকে না আর কি। খেলার হয়ে গেলে পরে ইভেন পরিষ্কারও করার লোক অনেক পরে আসে। তবে দুইটা জিনিস, একটা হলো খেলার মাঠে আজকাল আমাদের মাঠের যে স্কারসিটি, যে অভাব, সেই কারণে সাধারণ অনেক সময় দেখা যায় এই ধরনের হাই কোয়ালিটির মাঠও আমাদের দেশে ব্যবহার করতেছে প্র্যাকটিসের জন্য, বিকজ আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড খুবই কম। তো আসলে এটা উচিত না আর কি, মানে এইসব যেমন লর্ডস কিংবা ওভাল, এগুলাতে কিন্তু খেলা না থাকলে ওই মেইন পিচে খেলা খুব একটা হয় না। তবে এটার যেটা আপনি বললেন যে আর কোনো পারপাস ইউজ হয় কিনা, ডেফিনেটলি। আমি যে ঘুরলাম এই স্টেডিয়াম করার আগে, বিশেষ করে মিরপুর প্রথম স্টেডিয়ামটা করার আগে 3টা দেশ ঘুরেছি। আচ্ছা, কোন কোন দেশ ঘুরেছিলেন? আমি ঘুরেছি হলো ইংল্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা। আচ্ছা, তো 3টা ক্রিকেট ন্যাশনাল কান্ট্রি। তো আমি দেখেছি যে শ্রীলঙ্কার ব্যাপারটা আমাদের কাছাকাছি, কারণ ওই গভর্নমেন্ট ফিনান্স। কিন্তু অন্যগুলাতে যেটা হয়, অস্ট্রেলিয়া কিংবা আপনার মেলবোর্ন ক্রিকেট ক্লাব, একটা ক্লাব আছে ব্যাকগ্রাউন্ডে, স্টেডিয়ামটার পিছনে একটা ক্লাব মেনটেন করে, মানে ওন করে। ঠিক এরকম ওভালে যেমন সারি ক্রিকেট ক্লাব, মানে একটা ক্লাব ওন করে, ঠিক এরকম ওভালেও কিন্তু একটা ক্লাব আছে। ক্লাবটার নাম হচ্ছে, আমি কনফিউজ হয়ে গেছি, ভুলে গেছি এই মুহূর্তে, একটা খুব নাম করা ক্লাব। হ্যাঁ, তো ওরা এটা ওন করে, ওটা মালিক ওরা। তো করে কি, হোটেলটার বিভিন্ন জায়গা থাকে যেগুলো বিভিন্ন রকম হল, মাল্টিপারপাস হল, তারপরে বিভিন্ন রকম ছোট হল, বড় হল, কিংবা কোনো অনুষ্ঠানের জায়গা। যখন খেলা হয় না, ওরা এগুলা প্রাইভেটলি ভাড়া দেয়, মানে ইটস লাইক এ 5-স্টার হোটেল। ফ্যান্টাস্টিক। সো তাদের সারা বছরই কিন্তু এটা জেনারেট হচ্ছে, ইনকাম জেনারেট হচ্ছে, সেই ইনকাম থেকে আবার ওইটাকে মেইনটেইন করতে পারছে। খেলা না হইলেও একটা বড় ইনকাম কিন্তু হচ্ছে, রাইট। কারণ যে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু ওইখানে দেখা গেল 3 দিনের জন্য একটা এক্সিবিশন করবে কিংবা একটা সেমিনার করবে, ওরা কিন্তু ওইটা ইউজ করতেছে।
সো দ্যাট মানে অকুপাই রাখা যায় অকুপাই দেখা যায়। আরেকটা জিনিস, অ্যাক্টিভিটি থাকলে কোনো মেইনটেনেন্সটা ভালো হয়। এক্স্যাক্টলি। আর হঠাৎ করে মনে করো যে 3 মাস পরে খেলা হইলো, দেখা গেল যে দর্শকরা এসে দেখা গেল যে কোনো বাথরুমই কাজ করে না, রাইট। কিন্তু যে যদি সপ্তাহে 2-3 Use দিন এর মতো ব্যবহার থাকে। হতো তাহলে কিন্তু এগুলা প্রত্যেকটাই মেনটেন হইতো। তা আমার কাছে মনে হয় এটা খুবই দরকার, আমাদের দেশও চিন্তা করা উচিত। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। ইউ আর ওয়েলকাম। আপনার কাছে আসলে মোস্টলি স্পোর্টস রিলেটেড বা স্টেডিয়াম রিলেটেড জানতে চাচ্ছি, বিকজ আমরা জানি যে ইউ আর দ্য পায়োনিয়ার অফ দিস সেক্টর, বাট আপনি অবশ্যই অন্য সব সেক্টরেও কাজ করেন। তো আপনি স্পোর্টস ছাড়া মানে স্টেডিয়াম ছাড়া আপনি অন্য কোন ধরনের কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আপনার ফেভারিট মানে সর্ট অফ আর্কিটেকচার কোনটা? আসলে কিন্তু আমি স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু ডিজাইনে কিন্তু আমার একটা ভালো অবস্থান ছিল ক্লাসের মধ্যে। আমরা জানি সেটা, জি। এমনিতে আমি ডিজাইন পছন্দ করি, ডিজাইন করা পছন্দ করি, আই লাভ ডিজাইন, এটা আমার সহজাত একটা প্রবৃত্তি। রাইট। তো মেবি আমি স্টুডেন্ট লাইফ ছোটবেলা থেকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমার বাসা ছিল জেলা স্কুলের পাশে ময়মনসিংহ, মাঠ ছিল 2টা বড় বড়। তো খেলাধুলা আমার ছোটবেলা থেকে হাতে খড়ি। এটা মানে আমি ক্রিকেট, ফুটবল কিংবা হকিতে আমি বাংলাদেশ টিমের ডাক পেয়েছিলাম, এই লেভেলে খেলছি। আচ্ছা। বইয়ের টিমে তো খেলছি। সো দ্যাট খেলাধুলাটা আমি ছোটবেলা থেকে প্যাশন ছিল, একটা পছন্দ ছিল। আবার ইন্টারেস্টিংলি এই খেলাধুলার পিছনে অন্য গল্প আছে যে বইয়ের টিমে খেলতে হবে বলে বইয়েতে ভর্তি হইতে হবে, এটাই হলো মেইন। মানে আর্কিটেকচার মেইন, বইয়ের টিমে খেলতে হবে বলে। সো দ্যাট খেলাটা তো ইন্টারেস্টিং আমার ভিতরে তখন ছোটবেলায় ছিল আর কি। তো মেবি এটা একটা ভিতরে থাকে না, একটা মানুষের একটা এক দিকে একটা ন্যাক থাকে, সেইটার কারণে হয়তো বা আমি স্পোর্টসের লাইনে কিছু অবদান রাখা হয়ে গেছে আর কি, আরো রাখতে চাই সুযোগ পেলে। নিশ্চয়ই, অবশ্যই। আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন করতে চাই, সেটা আচ্ছা, আপনি বলেছিলেন আরেক অন্য কোন সেক্টরে কাজ করেন কিনা বা করতেছেন। না, আপনি তো করেন, হ্যাঁ, কোনটা? অন্য আমি বলি যে আমি সাধারণত একটু ফর্ম ওরিয়েন্টেড কাজ পছন্দ করি। যে ছোটবেলা যেহেতু একটু চঞ্চল প্রকৃতির, মানে বেশি হিসাবের কাজ আমার দ্বারা হয় না আর কি, মানে হাসপাতাল কিংবা ধরেন এগুলা কম, কিন্তু যেগুলা মনে করেন একটু ফর্ম ওরিয়েন্টেড, কিন্তু পাবলিক স্পেস, এক্স্যাক্টলি, জিয়াউর রহমান মজুলিয়াম, এটা কিন্তু আমার করা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ ইয়ার্স। এখন এটা পাশে বেগম খালেদা জিয়ার যে কবরটা, সেটাও দেওয়া হয়েছে, আমার সিদ্ধান্তে দেওয়া হয়েছে, মানে আমাকে এখানে রাখা হয়েছে মেইন ম্যান হিসাবে। সো দ্যাট এটা একটা আমার ল্যান্ডস্কেপিং ওয়ার্ক, এটা আমি এনজয় করি। আর তাছাড়াও এই ধরনের অনেকগুলা মাদার ল্যাঙ্গুয়েজ বিল্ডিং, যেটা ইন্টারন্যাশনাল, জি, এইটাও আমার করা। সো পাবলিক হেলথ বিল্ডিং, এটাও আমার করা। এগুলো ফর্ম ওরিয়েন্টেড। সো দ্যাট আমি এই ধরনের কাজ মনে হয় আমার বেটার হয় আর কি, বা আমি এনজয় করি হয়তো বা। তো এই আর কি, আমি অন্য কাজও করতে পছন্দ করি। যেমন আমি চাই যে একটা ভালো ব্রিজ করতে, সুন্দর ব্রিজ, হ্যাঁ, মানে ইনফ্রাস্ট্রাকচারের দিকে চোখটা যাচ্ছে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলো এবং সেটা একটা ন্যাশনাল স্টেডিয়াম ডিজাইন করার জন্য, সেখানে আপনাকে একটা ফিউচারিস্টিক ফিচার অ্যাড করতে বলে আপনি কি করবেন? আসলে কোশ্চেনটা একটু ভিন্ন, কারণ ব্ল্যাঙ্ক চেক বলতে আসলে এইভাবে তো বলা যায় না। তবে হ্যাঁ, মানে একটা খালি জমি, যেটা আমরা এখন পর্যন্ত সেভাবে পাই নাই, মানে ব্ল্যাঙ্ক চেক বলতে আমার কাছে সেটাই, খালি জমি। তো সেইভাবে যদি পাওয়া যায়, তখন আমি হয়তো আমার ফিলোসফিক্যাল এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড, মানে কনটেক্সট, মানে কনটেক্সটের কনসিডারেশনগুলা, যেমন তার যে সেটিংস, তার ব্যাকগ্রাউন্ড, মানে লোকেশন, মানে তার কালচারাল টেরিটরি কি অবস্থা, এই জিনিসগুলো চিন্তা করে হয়তো আমি আমার আর্কিটেকচার যেগুলো আমি মনে করি যে অন্য ক্ষেত্রে যেগুলো আমরা সংস্কারের কাজে করতে পারিনি, সেক্ষেত্রে সেটা আমার নিজের থেকে তৈরি হবে। সেই জিনিসটা আমি সবসময় ওয়েট করি যে এরকম একটা খালি গ্রাউন্ডে সেই কাজটা করার জন্য চেষ্টা করেছি। এর মধ্যে একটা স্টেডিয়াম করেছিলাম মানিকগঞ্জে, বাট সেটা একটা লেভেলে অ্যাপ্রুভ হয়ে রয়ে গেছে, কিন্তু এটা কনস্ট্রাকশন হয়নি। আচ্ছা, আমরা আশা করছি এটা কনস্ট্রাকশন হবে। এখন যদি আমরা বলি যে ইয়াং আর্কিটেক্টদের জন্য আপনার কোনো সাজেশন আপনি যদি দিতে চান ওদেরকে? ইয়াং আর্কিটেক্টদের জন্য আমার কথা হচ্ছে, আজকাল যে আর্কিটেক্টরা বের হচ্ছে
তারা আমাদের চেয়ে অনেক বেশি নলেজেবল আমার কাছে মনে হয়, এবং তারা ইন্টারন্যাশনাল গ্লোবাল নলেজটা তাদের কাছে তাদের কাজের মধ্যে আমার দেখে মনে হয় যে তাদের ইম্প্যাক্ট আছে এবং ওখানে তাদের ইনফ্লুয়েন্স থাকে। এবং এই জিনিসটা আমার বেলায় কম ছিল, বা আমাদের সময় বা আমাদের বেলায় কম ছিল। আমাদেরটা একটু আস্তে আস্তে ইয়ে হয়েছে। এখন যারা পাস করতেছে তারা সবাই দেখা যায় খুবই আপডেটেড। হ্যাঁ, যারা ভালো কাজ করতে চায় আমি বলবো তাদেরকে সিনসিয়ার হইতে হবে, ডেভোটেড হইতে হবে, কারণ ডিজাইনটা ফাঁকিবাজির বিষয় না, এটা কিন্তু নট সো ইজি। আমি খুব সহজভাবে বলছি যে আমার ইজি লাগে, বাট এটা আসলে ব্যাপারটা একটা আকর্ষণ বা মানে আগ্রহ, এই জিনিসটা যদি খুব বেশি মাত্রায় না থাকে ভালো ডিজাইন করা কিন্তু খুব সহজ না। এখন অনেকে বলতে চায় যে এআই আসলে আর্কিটেকচারকে বা আর্কিটেক্টদেরকে রিপ্লেস করে ফেলবে, সেই ব্যাপারে আপনার কি মত? আমি একেবারেই বিশ্বাস করি না, আমি একেবারেই এটার মধ্যে নাই। তবে হ্যাঁ, যারা জীবিকা অর্জনের জন্য আর্কিটেকচার স্থাপত্য করে কিংবা ডিজাইন করে তাদের জন্য হয়তো কিছুটা হেল্পফুল হবে, হয়। তারা এখান থেকে হয়তো কিছু তাদের উইন্ডো ওপেন হয়, চিন্তা করতে পারে। বাট নট ফর প্যাশনেট আর্কিটেক্টস। আমার মনে হয় না। আর্কিটেকচার যারা গুড আর্কিটেকচার বা ভালো আর্কিটেকচার করতে গেলে এটা অনেকটা কবিতা বা পেন্টিং এর মতো, এটা ইন্ডিভিজুয়ালিটি আছে। এটা এত মানে গণনা আর কি, মানে একটা এখান থেকে কতগুলো নিয়ে আমি করে ফেললাম। ব্যাপারটার মধ্যে পার্সোনালিটি থাকে, ইয়ে থাকে, এটার একটা নিজস্বতা থাকে। হ্যাঁ, ডিজাইনের একটা কম্পিউটারে অ্যালগরিদমের চক্করে ফেলে ওটাকে, হ্যাঁ, পুরো জিনিসটার মধ্যে একটা কবিতার মতো ডিজাইন। হ্যাঁ, এটার মানে প্রতিটা অংশ মানে এটার শুরু থেকে এন্ড পর্যন্ত একটা কোথাও একটা ছন্দ থাকে। সেই ছন্দটা যে আর্কিটেক্ট কাজ করে তার ছন্দের সঙ্গে মিলেমিলি হয়। তো আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো আর্কিটেকচারের জন্য। আর যেন তেন কাজের জন্য তো আসলে মানে সেটা তো হলো একটা জেনারেলাইজ আর্কিটেকচার। হ্যাঁ, যদি আমরা গুড আর্কিটেকচারের কথা বলবো, যা মানে স্পেশাল আর্কিটেকচারের কথা বলবো, মাস্টার পিস আর্কিটেকচারের কথা বলবো, সেক্ষেত্রে আমরা যদি সামথিং ডিফারেন্ট কিছু দেখাতে চাই বা এক্সেপশনাল কিছু তৈরি করতে চাই, মানুষকে অ্যাটেনশন দিতে চাই, তাহলে এটা মানুষকেই করতে হবে। রাইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের প্রোগ্রামে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।